স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক আইনের বিরুদ্ধে রিভিউ, শুনানি হবে রবিবার। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ দিন আজ। অতীতের মতো পাতানো নির্বাচন নয়, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে না, মনে করে বিএনপি। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে আচরণবিধি লঙ্ঘন হবে না। সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, বিপাকে গ্রাহক। দেশে এলপিজি উৎপাদনে ভ্যাট প্রত্যাহার, আমদানি পর্যায়ে 10% নির্ধারণের সুপারিশ। এবং এবার ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনা হরণ করল যুক্তরাষ্ট্র, বিক্রির টাকাও যাবে মার্কিন ব্যাংকে। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে দেয়া আইনের বৈধতা নিয়ে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে রবিবার। ওই দিন বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে 3 সদস্যের আপিল বিভাগে আলোচিত এই মামলার রিভিউ শুনানি হবে বলে জানিয়েছেন রিভিউকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এদিন গুরুত্বপূর্ণ এই বিষয়টি শুনানির জন্য বেঞ্চ পুনর্গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গত বছর আগস্টে স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011-র কারণে যোগ্য অরাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াচ্ছেন না অভিযোগ করে 7 আইনজীবী রিভিউ আবেদন দায়ের করেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় ডিবিসি নিউজকে ধন্যবাদ জানান আইনজীবী। স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন বাধ্যতামূলক করে দেয়া আইনের বৈধতা নিয়ে আপিল বিভাগের রিভিউ শুনানি হবে রবিবার। এ বিষয়ে আরও জানাতে উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, জানাবেন কি তথ্য আছে আপনার কাছে? করি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে কিন্তু রিভিউকারীর আইনজীবী তিনি আমাকে ফোন দিয়েছেন এবং প্রথমেই তিনি ডিবিসি নিউজকে ধন্যবাদ জানিয়েছেন যে এই রিপোর্টটি করার জন্য, এবং সেই রিপোর্টটির সূত্র ধরেই কিন্তু আজকেও এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে বিশেষ করে আপিল বিভাগে তারা এটি মেনশন করেছেন এবং সেই মেনশনের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজকে কিন্তু বেঞ্চ পুনর্গঠন করে দিয়ে রোববার কার্যতালিকার 1 নম্বর আইটেম হিসেবে কিন্তু আলোচিত এই বিষয়টিকে রেখেছেন। এবং এই রাখার মধ্য দিয়ে রোববার আসলে এই যে আইনটি হয়েছে স্বতন্ত্র প্রার্থী বিধিমালা 2011 তার বৈধতার বিষয়ে আইনজীবীদের নতুন করে যুক্তি উপস্থাপনের যে সুযোগটি তৈরি হয়েছে, এবং সেই সুযোগের কারণে ডিবিসি নিউজকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। আপনার মাধ্যমে যদি বিস্তারিত আরেকটু তথ্য জানাতে চাই, অগাস্টের শেষের দিকে কিন্তু 7 আইনজীবীর পক্ষ থেকে এই রিভিউটি দায়ের করা হয় এবং চেম্বার আদালতে যখন রিভিউ দায়ের করা হয় পরবর্তীতে চেম্বার আদালত 4 ডিসেম্বর কিন্তু এটি শুনানির জন্য রাখে, এবং 4 ডিসেম্বর শুনানির জন্য রাখা হলেও পরবর্তী সময়ে এই মামলাটি কিন্তু আর ধরা হয় না, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই যখন ধরা হয় না বিষয়টি তখনই কিন্তু এই আইনজীবীদের সূত্র ধরে এই বিষয়টি আমাদের কানে আসে, এবং তারপর আমরা যখন প্রতিবেদন করি তখন এই বিষয়টিতে আরও বেশি আলোচনা আসে এবং সেই ক্ষেত্রে আজকে সিদ্ধান্ত এসেছে। একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। অনেকেই প্রার্থী হতে চান, কিন্তু তারা শুধুমাত্র আসনভিত্তিক মোট ভোটারের যে 1% সমর্থন দেখাবার যেই চ্যালেঞ্জটি থাকে সেই চ্যালেঞ্জটি অনেকেই মোকাবেলা করতে পারে না। তার কারণেই কিন্তু তারা চান না যে আসলে এ ধরনের একটি আইন থাকুক। যদিও এর পক্ষেও যুক্তি রয়েছে আইনজীবীদের, তবে সব মিলে কী সিদ্ধান্ত হয় তা রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে যারা আপিল করছেন আইনি ভিত্তিতেই তা সমাধান করা হবে বলেও উল্লেখ করেন তিনি। আপিল আবেদনের চতুর্থ দিনে বুথ পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। আইনি ও পদ্ধতিগত ত্রুটির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন, ঋণ বা বিল খেলাফি, হলফনামায় তথ্য গোপন বা ভুল তথ্য উপস্থাপন, দ্বৈত নাগরিকত্ব, আয়কর সংক্রান্ত জটিলতা এবং দলীয় মনোনয়নের সঠিক কাগজপত্র না থাকায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের অন্যতম কারণ। আমি স্বতন্ত্র প্রার্থী ঢাকা 18, এখানে ওই 1% সিগনেচারের বিষয় ছিল। লেভেল প্লেইং ফিল্ড আমিও মনে করি না ঠিক আছে, কারণ স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা সব কাগজ সংশোধন করে পরে দেখা গেল যে যারা 1% বলেছে যে অনুসন্ধান ঠিক হয়নি এই তদন্তে, কিন্তু পরে তাদের সাথে যোগাযোগ করে বা এমনি জানা গেল যে ওনারা অফিস থেকে করে মন গড়া একটা রিপোর্ট দিয়েছিলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো মাঠের অবস্থা খুব একটা ভালো না, আর বিশেষ করে আইন শৃঙ্খলা তো যেখানে সেখানে মারামারি, কাটাকাটি,
হত্যা এগুলো তো হচ্ছেই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের চতুর্থ দিনেও আবেদন করেন অনেকে। এদিন সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। আগামী 10 থেকে 18 জানুয়ারি অঞ্চল ভিত্তিক আপিল শুনানি হবে। এর মাধ্যমেও প্রার্থিতা ফিরে না পাওয়া গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 225 সুনামগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন। আমরা শুরুতে তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে, ডিবিসির মাধ্যমে আমি প্রথমেই সুনামগঞ্জ 2 দিরাইশাল্লার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে, আমার পার্টি, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, যে পার্টি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়, সেই পার্টির পক্ষ থেকে দিরাইশাল্লার সর্বস্তরের জনগণকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। একটু জানতে চাচ্ছি, এখানে বিএনপি এবং জামাতের হেভিওয়েট প্রার্থীরা আছেন, তো সেখানে এই আসনটিতে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে এই আসনে সেগুলো কি চিহ্নিত করতে পেরেছেন কিনা? আমি আসলে দীর্ঘদিন যাবত এই জনপদে রাজনীতি করে আসছি। আমি 90 দশকের শুরু থেকে এই জনপদে রাজনীতি করি। আমি দিরাই কলেজ ছাত্র সংসদের বিপি ছিলাম। ছাত্রছাত্রীরা আমাকে এখানে বিপুল ভোট দিয়ে বিপি নির্বাচিত করেছে। সেই থেকে আজ পর্যন্ত প্রায় 34-35 বছর যাবৎ আমি এই অঞ্চলের মানুষের সমস্যা নিয়ে রাজনীতি করি এবং এই জনপদের প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি অবস্থা আমার জানা। আমি এই অঞ্চলের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার নিয়ে আমি রাজনীতি করেছি। যেহেতু আমার এই অঞ্চলটা, শুধু এই অঞ্চল না, সারা বাংলাদেশেই আমরা কৃষিপ্রধান দেশ, তো সেই হিসাবে সুনামগঞ্জ, গ্রেটার সুনামগঞ্জ সহ দিরাইশাল্লা জনপদ কৃষির উপর নির্ভরশীল। এখানে শতকরা 80% লোক কৃষির উপর নির্ভরশীল। সেই জন্য আমি যেটা দেখতে পাই, আমি চিহ্নিত করেছি যেগুলা এই 35 বছরে, যে আমাদের কৃষকের সমস্যার মধ্যে যে কৃষকের যে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলে আমাদের এখানে হাওর রক্ষা বাঁধের একটা বিষয় আছে। অকাল বন্যায় আমাদের ফসল তলিয়ে নিয়ে যায়। আমরা দেখতে পাই এইখানে যে আমাদের যে কৃষকের ফসলের মাঠ, সেইখানে যে যোগাযোগ ব্যবস্থা, কৃষক ফসল ফলিয়ে সেখান থেকে ফসলটা তুলে আনা মানে দুরূহ একটা কাজ, খুব কঠিন কাজ। তো এই ধরনের সমস্যা আমি চিহ্নিত করেছি। তো আমি যেটা বলতে চাই যে সেই দাবি নিয়ে, কৃষকের দাবি নিয়ে, এলাকার অবকাঠামোগত উন্নয়নের দাবি নিয়ে রাস্তাঘাট সহ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আন্দোলন করে আসছি। সেই হিসাবে আমি বলতে চাই যে কৃষকের দাবি নিয়ে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি নিয়ে আমরা এখানে আওয়াজ তুলেছি। আমরা সব সময় কৃষকের দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কৃষক শ্রমিক মজুরদের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। এর বাইরে একটু জানতে চাই, তরুণ যারা ভোটার রয়েছেন, যারা এবার প্রথম ভোট দিবেন, এবং পাশাপাশি যারা নারীরা রয়েছেন, তাদের ভাগ্য উন্নয়নে, তাদের প্রত্যাশা পূরণে কিভাবে কাজ করবেন? আপনারা জেনে থাকবেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যুব সমাজকে নিয়ে আমরা যুব সমাজের অধিকার নিয়ে রাজনীতি করি। আমরা যুব সমাজ বা তরুণ সমাজ যাতে একটা সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং সে যাতে স্কিল্ড ওয়ার্কার হিসেবে গড়ে ওঠে, সেই জন্য আমরা দাবি জানিয়ে আসছি, আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের কমিউনিস্ট পার্টি ওরিয়েন্টেড। আমিও একসময়
বাংলাদেশ যুব ইউনিয়ন করতাম। আমি যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। আমি যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা আন্দোলন করে যাই। আমি আরেকটা যেটা বলতে চাই যে আজকের যে সমাজ ব্যবস্থা, এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হচ্ছে। আজকে যুব সমাজ বিপদগামী হচ্ছে। আমি বলতে চাই যে যুব সমাজ যাতে বিপদগামী না হতে পারে, বা এই যে আগ্রাসন, পুঁজিবাদের যে আগ্রাসন যুব সমাজকে ধ্বংস করার জন্য, তাদের বিরুদ্ধে কথা না বলার জন্য যে যুব সমাজকে ধ্বংসের পায়তারা, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ভবিষ্যতে করব। এবং যুব সমাজের কর্মসংস্থানের জন্য আমরা বাংলাদেশ যুব ইউনিয়ন থেকে এবং আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আমরা সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে যাচ্ছি। এবং আমি যদি নির্বাচিত হই, কাস্টমার কাছে যদি আমাকে ভোট দেয়, তাহলে আমি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। বেলা 5টায় আবারও যুক্ত হব সুনামগঞ্জ 3 আসন থেকে। ততক্ষণ পর্যন্ত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদের সহ পলাতক আসামিদের বিরুদ্ধে স্টেট ডিফেন্স নিয়োগ সহ পরবর্তী বিচারিক প্রক্রিয়ার বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে ওবায়দুল কাদের, আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। পাশাপাশি আসামিদের আত্মসমর্পণ করে বিচারের সুযোগ নিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ গুম ও হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14ই জানুয়ারি। এদিকে এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।